নমস্কার বন্ধুরা, শুনছেন পডকাস্ট পুরনো কাল পুরনো কথা। এই পডকাস্টে আমরা পুরনো দিনের গল্প, হারিয়ে যাওয়া গল্প বলে থাকি এবং সেগুলো গল্পের বইয়ের পাতা থেকে নয়, বাস্তব গল্প। আজ আপনাদের একটা নতুন ধরনের গল্প শোনাবো। সেই গল্প বাস্তবের গল্প। বাস্তবের কিছু চরিত্রকে নিয়ে ভেবেছি কিছু গল্প তৈরি করব, যে গল্পগুলো সেই বাস্তব চরিত্রের বাস্তব জীবনের, সেগুলোও কিন্তু গল্প। সেই বাস্তব গল্পের একটা অংশ আমরা শুনে নেব আজকের অতিথি সোমনাথ চৌধুরী মহাশয়ের কাছ থেকে। সোমনাথ দা রেডিওতে বহু বছর ধরে কাজ করছেন। উনি বাচিক শিল্পী, উনি নাটকের সাথে যুক্ত এবং উনি অভিনেতা তো বটেই। ওনার সাবলীল যাতায়াত কিন্তু বোথ অডিও এবং অডিও ভিজুয়াল দুটো ক্ষেত্রেই। আর সোমনাথদা যে প্রফেশনে রয়েছেন সেখান থেকে ওনার এই চর্চাগুলো একদমই ভিন্ন ধরনের এবং ভিন্ন প্রকারের। আজকে আমরা সেই গল্পগুলোই শুনব, যে উনি ওনার জীবনে এই জায়গাটা কি করে ধরে রাখলেন। সোমনাথদা, আমাদের এই শোয়ে আপনাকে স্বাগত। আর্যকে আমার ভালোবাসা জানিয়ে আমার সম্পর্কে দু একটা কথা যেহেতু ও জানতে চেয়েছে, সেই কথা বলার আমি প্রস্তুতি নিই। সেটা হচ্ছে, আমার নাম সোমনাথ চৌধুরী। আমি মূলত হাওড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে আমরা হাওড়াতেই রয়েছি বলা যেতে পারে, প্রায় 100 বছরের ওপর। মানে আমার ঠাকুরদাদা থেকে আরম্ভ করে আমি, আমার সন্তান, এই পর্যন্ত প্রজন্ম ধরে আমরা কিন্তু হাওড়া নিবাসী। সুতরাং হাওড়া আমাদের একটা খুব প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা। এই যে বেড়ে ওঠা, আর্য যে কথা জানতে চাইলো যে কেন, আর্য যে কথাগুলো বলল যে এই নাটক, আবৃত্তি, এই সমস্ত বাচিক শিল্পের সাথে নিজেকে যুক্ত করার কারণটা কি? কারণ আর কিছু নয়, পরিবেশ ছিল একটা সময়। সেই পরিবেশ এবং আশেপাশে তখন যে সময়টা আমরা বড় হয়ে উঠেছি, সেই সময়টা আমাদের পাশের ক্লাব, আরও দূরের ক্লাব, সেখানে একটা পুজোর সময় বা অন্যান্য যে আমাদের প্রচলিত যে পার্বণগুলো থাকতো, সেই জায়গাতে আমাদের ডাক পড়তো, কখনো কবিতা বলতে, কখনো নাটক পরিবেশন করতে, বা অন্যান্য যে যা পারত, কেউ গান পারত, কেউ নাচ পারত, তাদের ডাক পড়তো। তো এইরকম একটা পরিবেশেতে আমরা যেহেতু বড় হয়েছি, সেই সময়ের সূত্র ধরে আমরা এই কাজের সাথে যুক্ত হয়ে পড়েছি। যেমন একটা সময়, আমার তখন 3 বছর বয়স, মনে হয় আমাদের পাশেই একটা ক্লাবে পুজো হচ্ছে, সরস্বতী পুজো। তো সেখানে দাঁড়িয়ে আমাকে আবৃত্তি পরিবেশন করতে বলা হয়েছে। তো আমি মানে আমার ইচ্ছে অনুযায়ী আমি বীর পুরুষ কবিতাটি বলতে শুরু করেছি। যে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। সেই সময় আমার মায়ের ডাক, দুধটা খেয়ে যা। তো আমি কি করলাম, যে আমি সবাইকে থামিয়ে দিয়ে আমি বললাম আমি এক্ষুনি আসছি বলে বাড়িতে গিয়ে দুধটা খেয়ে, সেই গালের ঠোঁটে এদিক ওদিক দুধ লেগে আছে, এই রকম অবস্থা থেকে এসে বাকি কবিতাটা শেষ করলাম। মানে এটা আপনার সাথে কানেক্টেড হতো, যে দুধটা খেয়ে যা, হ্যাঁ, বাড়ি থেকে উনি বলছেন, আপনি শুনতে পাচ্ছেন। আসলে যে ছাড়পত্রটা সেটা মা দিত, যে তুমি বাইরে যাবে, সেই ছাড়পত্রকে অস্বীকার করা আমার ওই অত ছোটবেলায়ও সম্ভব ছিল না, কারণ যে অনুশাসনের মধ্যে আমরা বড় হয়েছি। সুতরাং ওইটাকে মাথায় রেখে আমাকে কিন্তু আমার পছন্দের জায়গায় ফিরে আসতে হলো। সুতরাং এটাই আমি বলতে চাইছি, যে একটা অনুশাসন, যে একটা বাচ্চার বড় হয়ে ওঠা থেকে সেই অনুশাসনটা অত্যন্ত জরুরি একটা সার্টেন বয়স পর্যন্ত। এইটা বলার জন্য আমি এই কথাটা বললাম। তো বোধহয় ভালো লাগা, ভালোবাসাটা ওই জায়গাটা থেকেই তৈরি হয়ে উঠেছে। হ্যাঁ, মা, আসলে আমরা মাকে যেভাবে পেয়েছি, বাবার দিকটাও অন্যরকম ভাবে ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলা যায় যে বাবা এবং মা, এই যে যুগলবন্দি, এই যুগলবন্দি দুটো আলাদা ক্ষেত্রতে তার বিচরণ ছিল। যেমন মায়ের কথা যখন তুমি বললে, মা কাজী নজরুল ইসলামের একদম কোলে বসে গান শিখেছেন।
মাকে কাজী নজরুল সাহেব গীতা বাবু বলে ডাকতেন। মায়ের মেডেন নাম হচ্ছে গীতা বসু। পরবর্তী ক্ষেত্রে বাবা মানে বিমল চন্দ্র চৌধুরীর সাথে বিয়ে হওয়ার সুবাদে মা হলেন গীতা চৌধুরী। তো মায়ের সেই সময়টা যেখানে মার বলা যেতে পারে মায়ের বাড়িতে সন্ধ্যা মুখার্জি পর্যন্ত আসতেন এবং তাদের ওই সময়কার আমাদের মায়ের বাড়িটা প্রথমে ছিল কৈলাস বোস লেন, যেটা কৈলাস বোস সম্ভবত মায়ের দাদু সম্পর্কেই হন। তো ওখানে মায়েরা কিছুদিন থাকার পর মায়েরা চলে গিয়েছিলেন একডালিয়া রোডে, এখন যেখানে ক্যালকাটা এভারগ্রিন ক্লাব, ঠিক তার পাশেই হচ্ছে আমাদের মামার বাড়ি। তো ওইখানেই আমরা দেখেছিলাম মায়ের পিয়ানো, মায়ের ওই সন্ধ্যা মুখার্জি আসতেন। সন্ধ্যা মুখার্জি মায়ের থেকে অনেকটাই বড় ছিলেন, কিন্তু সেই সময় একসাথেই ওনাদের গানের চর্চা হতো, কিছুটা আমি যেরকম শুনেছি আর কি। তারপরে তো মায়ের অনেক বলা যেতে পারে কীর্তি রয়েছে এই ব্যাপারে, যেমন মা রেডিও আর্টিস্ট তো ডেফিনিট। মায়ের আরও একটা বড় পরিচয় হচ্ছে মা জর্জ দি ফিফথের হাত থেকে পুরস্কার নিয়েছেন। সুতরাং মাকে স্বর্ণকণ্ঠী বলা হতো। মায়ের সেই গলার অদ্ভুত মেলোডি, মানে যেগুলো আমার কাছে মায়ের 13টা বেসিক ডিস্ক আছে। হ্যাঁ, সেটা তো পরের কথা, কিন্তু কাজী নজরুল ইসলামের মতো মানুষ, হ্যাঁ হ্যাঁ, তাকে কোলে বসে সেই রেকগনিশন দিয়ে গান শেখাতেন, এটা তো একটা রিয়ার ব্যাপার। এটা তো আছেই, মানে এই সৌভাগ্যবতী তো তিনি ছিলেনই। এর বাইরে বেরিয়েও আমরা যাদের প্রথিতযশা মানুষদের, সবটা তো আমার মনে নেই, কিন্তু যা আমার মায়ের থেকে শোনা, যেমন মায়ের তবলচি ছিলেন অসিত বরণ, মায়ের পরিতোষীল ছিলেন ক্ল্যারিনেটে। তো সুতরাং এই যে দিকপাল মানুষরা, তাদের এই যে পছন্দের যে ধরো এই বাদ্যযন্ত্র নিয়ে তাদের যে জায়গাটা, এইটাও মায়ের গানকে অনেকটাই সমৃদ্ধ করেছিল। হ্যাঁ, তো এরকম মানে মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে, মানে বিভিন্নভাবে, যেটা তুমি বললে মায়ের 13টা বেসিক ডিস্কও রয়েছে, যেগুলো বিভিন্ন সময়ে মায়ের গাওয়া, সেগুলো তুমি তো আমি কিছু ছবি তুলে সবাইকে জানানোর চেষ্টা করবো, কারণ আমাদের এই ইতিহাসটা হঠাৎ খুব একটা আবছা হয়ে যাচ্ছে আমার মনে হয়, যে জন্য আপনাদের মতো যারা রয়েছেন, যারা এই জায়গাতে আমাদেরকে ঋদ্ধ করে চলেছেন, যাদের কাছ থেকে আমরা রোজ শিখি, তার কিন্তু মানে শুরুটা আপনিই নন। না, নিশ্চয়ই নয়, শেকড় তো একটা আছে। সেই শেকড়টাকে খুঁজে পাওয়ার চেষ্টাতেই কিন্তু আজকে এই শোটা তৈরি করা। এবং সব থেকে মানে আক্ষেপের জায়গা সোমনাথদা আপনার সাথে শেয়ার করি, যখন আমি কালচারাল ফিল্ডে কিছু কাজ করতে চাই, খুব ছোট করে হলেও, ধরুন একটা বাচ্চাকে দিয়ে কাজ করাবো, সে বাংলাটা পড়তেই জানে না, তাকে বাংলাটাও ইংরেজিতে লিখে দিতে হয়, একটা বাংলা কবিতা আবৃত্তি করবে, ঠিক আছে, সেখানে তাকে আমরা ইংরেজিতে SMS এ আমরা যেরকম করে লিখি ওরকম করে লিখে দিতে হচ্ছে। এই জায়গায় আপনার কি মনে হয়? না, এটা তো একটা মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, এই নিয়ে তো চর্চা অনেক হয়েছে। এখন এই মাতৃভাষাকে তুমি কতটা নিজের মতন করে নেবে, দেখো এখন তো বেশিরভাগ মানুষই তো বিদেশে পা রাখছে, চলে যাচ্ছে বাইরে। তো সেখানে গিয়ে তাদের যখন সন্তান সন্ততি হচ্ছে, তো দেখা যাচ্ছে যে তারা কোনো বাবা মা এমনও রয়েছেন, তারা ইংরেজিটা বা অন্য যেখানে তারা রয়েছেন সেই দেশের ভাষার সাথে বাংলা ভাষাটাকে প্যারালালি তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে আমি বলতে পারি তারা কিন্তু সেই দেশের সিটিজেনশিপ পেয়েছে, কিন্তু তারা কিন্তু গড়গড় করে বাংলাটাও বলছে। সুতরাং এইটাও কিন্তু রয়েছে। আমরা যদি নৈরাশ্যের দিকটা ধরি, তা আমাদের বোধহয় মনে হয় সেই অন্ধকারের জায়গায় ওই এক বিন্দু আলোটাকে বেশি করে প্রকাশিত করা, যাতে করে মনে হয় যে ও তো করছে, সেও তো আজকে ওই জায়গায় কৃতি। তা সত্ত্বেও কিন্তু বাংলা ভাষার প্রচারে সে কিন্তু বিমুখ নয়। সে হয়তো বাংলা ভাষাটা তেমনভাবে শেখেনি, কিন্তু তার যখনই সুযোগ এসেছে সে কিন্তু বাংলা ভাষার ওপর তার কিন্তু দখলটা, যেহেতু সেটা মাতৃভাষা, সেটার ওপর দখলটাও কিন্তু সে
নিতে পেরেছে বা তার বাবা মা তাকে নেওয়াতে পেরেছে, এটাই বলছি। সবথেকে বড় কথা, বেশ কিছু বাচ্চার কাছ থেকে, আপনার যেরকম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছেন বিদেশে, সেই বাচ্চাদের কাছ থেকে এত সুইট ল্যাঙ্গুয়েজ তুমি আমাকে শেখাচ্ছ না, এটাও কিন্তু তাদের কাছ থেকে আমি শুনেছি। নিশ্চয়ই, কারণ এটাই তো তোমার আসল পরিচয়। মানে তুমি যদি নিজেকে বাঙালি বলো, তোমার ভাষাটা তো প্রথম অবস্থাতেই তোমাকে তো বাংলাতেই বলতে হচ্ছে। আমরা যে প্রশ্নে ছিলাম সেখানে ফিরে আসি। আপনার এই পরিবেশটা আপনার প্রফেশন থেকে যে কতটা ডিফারেন্ট সেটা থাকা সত্ত্বেও আমি অনেক মানুষকে দেখেছি তারা কিন্তু এই জায়গায় ইনভলভ না হয়ে অন্য জায়গায় চলে গেছেন। আপনি এই জায়গাটায় পড়ে রইলেন কেন? না, তুমি ঠিক কিভাবে আমাকে বলতে চাইছো বা দেখেছো? জায়গা থেকে লোকে যখনই টাকার কথা ভাবে, যখন দেখছে তার প্রফেশন থেকে অর্থ উপার্জনটা হয়ে যাচ্ছে, তখন সে কিন্তু আর তার যতই পেডিগ্রি থাকুক, তার হিস্ট্রি থাকুক, ইতিহাস থাকুক, তার আগের প্রজন্মের লোক একদম বলে দেয় ওটা আউটডেটেড, ওটা অবসলিট। ওখানে থেকে আমি এখন বর্তমান যুগে তোমাকে বদলাতে হবে নিজেকে সময় অনুযায়ী, এটাই শুনে এসেছি। আপনি সেখান থেকে এই ব্যতিক্রমী হলেন কেন, এটাই আমার প্রশ্ন। না, প্রথম কথা কি ব্যতিক্রমী আমি হয়েছি সেটা তো সময় বলবে, আর আমার স্বীকৃতি বলবে। প্রথম কথা, স্বীকৃতি যে আমি একেবারেই পাইনি এমনটাও তো নয়। আমি যথেষ্ট স্বীকৃতি পেয়েছি আমার যোগ্যতার তুলনায় বলা যেতে পারে। যদি আমি এইভাবে ভাবি যে আমি একটা মানুষ হিসেবে যেরকম সব মানুষ চায়, আমিও ঠিক সেইভাবেই চেয়েছি যে আমার একটা স্কুল লেভেল থেকে কলেজ লেভেল থেকে চাকরির পর বৈবাহিক জীবন, সন্তান সন্ততি, তারপর আস্তে আস্তে বার্ধক্যের জায়গায় চলে যাওয়া। কিন্তু এই যে গতানুগতিকতা, আমার কোথাও যেন খুব ছোটবেলা থেকে আমার এই গতানুগতিকতাকে ভাঙার একটা অদম্য ইচ্ছে আমার মনের মধ্যে কিন্তু বারবার নাড়া দিয়েছে। সেটা বোধহয় তুমি যে শেকড়ের কথা বলছো সেই শেকড়কে মাথায় রেখেই হয়তো এরকমও কখনো মনে হয়েছে যে আচ্ছা একটু পরিচয় দিই আমার বাবা হচ্ছেন খুব বড় একজন ইউনিভার্সিটি ব্লু ফুটবল, ক্রিকেট এবং হকি। তাহলে ছোটবেলা থেকে আমরা দেখছি যে বাবাদের ফিল্ডটা হচ্ছে ক্রিকেট, ফুটবল, হকি, এই সংক্রান্ত তাদের বন্ধুবান্ধব, তার পরিবেশ। মায়ের ফিল্ডে আমি কিন্তু মায়ের সেইভাবে গানের চর্চা বা গানের ব্যাপার নিয়ে আজকে যে উদ্যমতা আমরা দেখতে পাই, চর্চার মধ্যে যে উদ্যমতা, বিভিন্ন জায়গায় গিয়ে বাচিকের অনুষ্ঠানে নিজেকে মেলে ধরার যে অদম্য ইচ্ছে, সেই সময়টা তো মায়েদের সেটা ছিল না। এই চর্চাটা মাকে পেলাম না, কারণ মায়েরা যুক্ত হয়ে গেল বিভিন্ন সাংসারিক, আর তখন তো ধরো আমরা যেটাকে বলি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, মানে যৌথ পরিবার, সেটা তখন পৃথক অন্নে যৌথ পরিবারও নয়, মানে এক অন্নে যৌথ পরিবার। তো তাদের ধরো 40-42 জন লোক, মানে তা না হলেও প্রায় 18-19 জন 20 জন, তাদের দেখতে দেখতেই মায়ের সেই সময়টা, মানে মায়ের যে স্বর্ণ সময় বলা যায়, মাকে স্বর্ণকণ্ঠী বলা হতো। যে ছবিগুলো তুমি নিয়েছো দেখবে তাতে লেখা আছে যে তার যে কণ্ঠ, মানে আমি মাকে দেখেছি, মায়ের হারমোনাইজেশনটা মানে এত সাবলীল এবং অবলীলায় হতো। ধরো তুমি কোনো একটা কথা সেন্টেন্স তুমি দিয়ে দিচ্ছ, মা সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু সুর দিয়ে দিতে পারত, এত অবলীলায় দিতে পারত, যার ফলে মানে আমার মনে হয়েছে যে মায়ের যে জায়গায় যাওয়ার কথা ছিল মা কিন্তু সেই জায়গাটা যেতে পারেনি। অথচ বাবারা কিন্তু খেলার দুনিয়াতে বাবারা কিন্তু দারুণভাবে, মানে আমার যিনি ছোট কাকা তিনি হচ্ছেন বাবার কাছেই তার খেলা শেখা বলা যেতে পারে, মানে ওই এনভায়রনমেন্টেই আমার ছোট কাকু বড় হয়েছে বা অন্য কাকারা বড় হয়েছে। এবং ছোট কাকা পরবর্তী ক্ষেত্রে আন্ডার-19 যখন সৌরভ গাঙ্গুলি খেলছেন তখন কিন্তু ছোট কাকা ওয়াজ ওয়ান অফ দ্য সিলেক্টেডস, মানে মিস্টার বিকাশ চৌধুরী বলা যেতে পারে, মানে তিনি পঙ্কজ রায়ের সাথে ওপেন করতেন বেঙ্গলে। তো সেই যে একটা আমার হেরিটেজ রয়েছে, সেই জায়গাটা আমরা যে দেখেছি, আমাদের বাড়িতে প্রায় প্রথিতযশা সমস্ত ফুটবলার ক্রিকেটাররা এসেছেন। তো তাদেরকে নিয়ে উমাপতি কুমার তিনিও এসেছেন আমাদের বাড়িতে। তো চুনি গোস্বামী বা সবাই ছোট কাকুর সূত্রেই এসেছেন। আমি দেখেছি, আমি তাদের আসতেও দেখেছি
আবার অনেক মজার ঘটনা আছে, মানে একটা সময় শৈলেন মান্না আমাদের তিনিও বাবার কাছে খেলার ব্যাপারে বাবা বললেন এ তো অসাধারণ প্লেয়ার হবে। বাবা তো খুব মানে প্লেয়ার চিনতে পারতেন আর কি, মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে মানে কে ডায়াগনোস করা যায়, বাবারা সেটা বলে দিন, বলে এ তো অসাধারণ একটা প্লেয়ার তৈরি হবে আগামী দিনে, এরকম। তো সেসব আছে, সেসব বিক্ষিপ্ত অনেক ঘটনা, মানে ওই এনভায়রনমেন্টটা আমরা পেয়েছি, খেলাধুলোর বাড়ির এনভায়রনমেন্ট, আমরা নিজেরাও খেলেছি। তো আবার আপনার মধ্যে আমি যেটা শুনছি সেটা হচ্ছে আপনার বাবা এবং মায়ের মধ্যে দিয়ে দুটো প্যারালাল জিনিস আপনি ইনহেরিট করছেন। একটা হচ্ছে স্পোর্টসম্যানশিপের স্পিরিট, আর একটা আপনার মায়ের মধ্যে দিয়ে ওই কালচারাল হাইট বলে, অনেকে এরম ভাবেই বলে। আমি খুব ছোট করে তো আমি জানি না, সেটা আমি জানি না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা হলো, আমরা আকাশবাণীতে আমরা এলাম অডিশন দিয়ে। তো আকাশবাণীর কত সাল হবে? আকাশবাণীতে আমি 86-এ আমি অডিশন দিয়ে পাশ করে এলাম। সেই সময় থেকে আকাশবাণীর ওই এনভায়রনমেন্টে আমার, বয়স কত সেটা কত হবে, মানে 22-23 হবে এইরকম আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পেলাম, সুযোগটা পেলাম। সেই সুযোগ ধরে যখন আকাশবাণীতে আমরা নাটক অংশগ্রহণ করছি নাটকে, সেই সময় দাঁড়িয়ে প্রথিতযশা অনেক মানুষকে আমরা পেয়েছি, মানে অ্যাজ কো অ্যাক্টর তো বলা যাবে না ওরকমভাবে, সবার আগে মনে পড়ে অনেককেই মনে পড়ে জানো, মানে নির্মল কুমার তুমি ভেবে দেখো, তাকে মনে পড়ছে, গীতা দে তাকে মনে পড়ছে, তারপরে ধরো আরও কাকে, মানে অমর গাঙ্গুলি তাকে মনে পড়ছে, তারপর তো ধরো বাকিরা যারা রয়েছেন তাদের তো সবার সাথে এখনও কাজ করছি, কাজ করেই চলেছি। এসব খুব মজার মজার এইসব ঘটনা আছে অনেক। তারপরে আমি তো নিশ্চয়ই আছি আকাশবাণীতে, তো আমি ড্রামা সেকশনের নাটকে তো রয়েছি। আমি ড্রামা সেকশনের থেকেও ওই সময় মানে 96 সালে ধরো, সেই সময় দাঁড়িয়ে আমি FM-এতেও সিলেক্টেড হলাম, মানে FM কন্ডাক্ট করবার জন্যে। তখন আমাদের হ্যাঁ 107 মেগাহার্টস বলতো, 107 মেগাহার্টসে তখন আকাশবাণীর 3টে চলছে আর কি। হ্যাঁ, তো সেই সময়টা রেডিও খুব আস্তে আস্তে জনপ্রিয়, ওই রেডিও তো এমনিই জনপ্রিয়, কিন্তু ওটা একটা ট্রানজিশন পিরিয়ড। ওই জায়গাটায় দাঁড়িয়ে তখন হ্যাঁ একটু অন্যরকম, কারণ ওটা একটা টক শো এর মাধ্যমে, একটা টেলিফোনিক একটা ডিসকাশনের মাধ্যমে ডিরেক্ট একদম তুমি পাচ্ছ। এটাও বলতে পারি, আবার এখানে কিন্তু তোমাকে আমি মানে দেখাতেও পারি যে আমি কত চিঠি পেয়েছি, মানে সেই সময় দাঁড়িয়ে তুমি যদি আমার সেটা দেখতে চাও, আমি তোমায় দেখাতে পারি যে কত শ্রোতা সেই সময়ের প্রোগ্রামটা অ্যাকনলেজ করে। এটা 3টে পার্টে হতো। যেমন ধরো খুব সকালবেলায় আমাদের নিয়ে যেত আকাশবাণী থেকে, সেটাকে আমরা বলতাম ভোরাই। সেটার অনুষ্ঠান ধরো 5টা থেকে 7টা হতো। আর একটা বিকেলে হতো, সেটাকে বলতো আলাপন। আর রাত্রে যেটা হতো সেটা হচ্ছে 10টা থেকে 12টা, সেটা হচ্ছে তোমার আজ রাতে। এই 3টে স্লটে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড উই ওয়ার কল্ড বাই আকাশবাণী, এবং আমাদের সেই প্রেজেন্টেশন দিতে হতো, মানে আমাদের সেই টক শো আমাদের তৈরি করতে হতো। তো আমরা টক শো তৈরি করতাম, এবং সেই যে মোমেন্টাম, মানে মানুষের সাথে কথা বলা ওভার ফোন, গান বাজানো, নিজের কথা বলা, এই যে অভিব্যক্তিগুলো, এটার একটা আলাদা রকম একটা মজা বলা যেতে পারে সেই সময়। জানতে চাইছি যে এটা আমি জানি না বলে জিজ্ঞাসা করছি, এই যে টক শো তৈরি করা হতো, এটার কি কোনো রিহার্সাল থাকতো একটা, মানে নাকি যেরকম আমার সাথে কথা বলছেন এরকমই? একেবারেই রিহার্সাল থাকতো না। যেমন ধরো এখানে 2জন থাকতো, মানে প্রেজেন্টার 2জন, একজন মেল একজন ফিমেল। তো ধরো কখনো কখনো 2জন মেলও হতে পারতো, কিন্তু যখনই প্রেজেন্টেশনটা হতো, হয়তো ধরো অনেক দিন হয়ে গেছে, তো আমি
4 পর্যন্ত সম্ভবত ছিলাম ওখানে এফএমটা। তো যতটা মনে পড়ছে যে আমরা যোগাযোগ করে নিতাম আর একজন যে প্রেজেন্টার তার সাথে, এবং সেখানে বসে আমরা খুব সমকালীন একটা টপিকের ভেবে আমরা একটা অনুষ্ঠানের একটা খসড়া তৈরি করতাম। এটা চলতে থাকতো। ধরো আমার প্রোগ্রাম আছে আজ থেকে 10 দিন পরে, আমি জানতে পেরেছি। তো এই 10 দিনের মধ্যে আমার কতটা উৎকর্ষতা নিয়ে আমি অনুষ্ঠান করব সেটা নির্ভর করছে আমাদের ভাবনার ওপর, চিন্তার ওপর, কিভাবে আমরা ভাবছি। তো সেই ভাবনা ভাবতে 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 আমরা ওনার কিছু ভাবনা, আমার কিছু ভাবনা, এইভাবে আমরা ভেবে একটা মোটামুটি ঠিক করতাম। এবার তো ধরো বসে আমাদের বলতে হতো সেটা, ঠিক আছে, আমি কিছুটা বললাম, সে কিছুটা বলল, শ্রোতা এলো, ইমপ্রম্পটু, আগে থেকে কোনো রকম নেই। হ্যাঁ, আমরা এই সাবজেক্টের ওপর কথা বলবো, ঠিক আছে, না হ্যাঁ, এটা খুব আকর্ষক ছিল। মানে এটা হচ্ছে, এটার জন্য একটা আলাদা কম্পিটেন্স লাগে। হয়তো আকাশবাণী সেই সমস্ত মানুষদেরকে এখানে ইনক্লুড করবেন যাদের কম্পিটেন্স রয়েছে। আমি এই জন্য জানতে চাইলাম, কারণ এখন নিউজ চ্যানেলে আজ সকালেই শুনলাম যে আমার বাইট নেওয়া হয়েছে, আমার বাইটটা আমার মতো, রিপোর্টার তার পার্টটা তার মতো করে স্টুডিও গিয়ে এডিট করবেন। মানে ভেবে দেখুন, একটা জিনিসকে বানানো মানে কোন জায়গায় চলে যাচ্ছে। আপনি একটা টপিক ঠিক করছেন, একটা সাবজেক্ট চুজ করছেন, রিপোর্টার লাইভ যাচ্ছে, সে বলছে লাইভ যাচ্ছে, কিন্তু সেটা লাইভ নয় অ্যাকচুয়ালি। আপনার তো রেকর্ডেড হলে অলমোস্ট লাইভ। আমি এটাই রিয়েলাইজ করলাম আপনার কাছ থেকে। না, আমাদেরটা রেকর্ডেড তো নয়, আমাদের তো লাইভ। হ্যাঁ, তাহলে তো আমরা তো লাইভ, আমরা তো অ্যাবসলিউটলি লাইভ। আমরা রেকর্ডেড কি করে হবে? রেকর্ডেড নয়, নো, ইট ওয়াজ এ টক শো, একদম লাইভ, একদমই তাই। সেই সময় দাঁড়িয়ে মানে ওখানে কোনো কাট নেই, না দরকার বুঝতে, আপনার শব্দ চয়ন, একদম আপনার এক্সপ্রেশন, আপনি যা বলছেন সমস্তটুকু লাইভ যাচ্ছে, ওখানে কোনো কাট থাকছে, একদমই আনথিঙ্কেবল। এখনকার যুগে তো আনথিঙ্কেবল। যে মানুষ শিকড় ভুলে যায় তার কিছু থাকে না বলেই আমার বিশ্বাস। আপনি হয়তো সেই জায়গাটাই বিশ্বাস করেন বলে আমার একদম একদম। আমার একটা রিসেন্ট রিয়েলাইজেশন হচ্ছে, যখন মানুষ বাংলার মাটিটা ছেড়ে চলে যায় তখন তার বোধহয় একটা গভীরতর অনুভূতি হয় যে আমি কি ছেড়ে এলাম। যতক্ষণ এখানে আছে সে কিন্তু এই ভাষার গুরুত্ব, এই সংস্কৃতির গুরুত্ব সে বুঝতে পারছে না। না, আমি ঠিক সেইভাবে ভাবছি না। তুমি যেটাকে একটা আর্কাইভের মতন করতে চাইছো, যে আমাদের হারিয়ে যাওয়া জিনিসগুলোকে আমি সেভাবে, এ কাজ তো কিন্তু আর্য ক্রমাগত হয়েই চলেছে। মানে তোমাদের মতন ছেলেরা এ কাজ কিন্তু করছে, এটা যে করছে না তা নয়। কিন্তু তুমি যেটা ভাবতে চাইছো, যেটা তুমি আমাকে ধরলে মানে আমার শেকড়ের কথা। আমি তো দেখো সেরমভাবে কোনো প্রচারিত মুখ নয়। আর আমার মায়ের যে জায়গাটা ছিল, যেটা নিয়ে তুমি খুবই বারবার আমাকে বলেছো, এবং তোমার তাগিদেই আমি অনেকটা সেই সমস্ত ছবিগুলোকে বার করে যাতে তোমাকে দেওয়া যায় সেই চেষ্টাটা করেছি। এটা কিন্তু অনেকটাই অপ্রকাশিত, যেটা কিন্তু মায়ের ব্যাপারটা কিন্তু একেবারেই অপ্রকাশিত, যেটাকে তুমি তুলে ধরলে। আমরা এমন কিছু যোগ্য লোক নয় যে তুমি আমার একটা কথা প্রচার করলে মানে আমি কিছু জায়গায় পেলাম, তা নয়। কিন্তু আমার মায়ের জায়গাটা যদি যথাযথ তুমি ওইখানটা তুলে ধরছো, এটা কিন্তু প্রমাণ করে যে তুমি সত্যিই কিন্তু আরও গভীর শেকড়ের দিকে তোমার লক্ষ্য। এমন লক্ষ্য নয় যে তুমি অনেকটা পেছনে গিয়ে তুমি সেই জায়গা থেকে রত্নটাকে আহরণ করবার একটা প্রয়াস চালাচ্ছ। এই জন্য তোমাকে আমার অনেক ধন্যবাদ রইল। আমরা পরের এপিসোডে আবার ফিরত আসবো, আপনার সাথে কথা বলে অনেক কিছু পাবো, এটাই আমার আশা। আমারও তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তুমি আরও উত্তরোত্তর আরও এগিয়ে চলো তোমার লক্ষ্যে, এবং তুমি আরও জয়ী হও সব কিছুতে, এটাই আমার শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ। আপনারা রয়েছেন পডকাস্ট পুরনো কাল পুরনো কথায়।
আমরা এতক্ষণ ধরে শুনলাম আমাদের আজকের মাননীয় অতিথি বিশিষ্ট বাচিক শিল্পী এবং অভিনেতা সোমনাথ চৌধুরী মহাশয়ের গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না। শিগগিরই ফিরত আসবো এরকম আরেকটি জীবনের গল্প নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।